আমি প্রথমে মোহাম্মদ হিলাল কাজী ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। হিলাল কাজী ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আল্লাহ আমাকে সুস্থ রেখেছে। আচ্ছা, হিলাল কাজী ভাই, আমি আপনার মাধ্যমে আপনার কাছে জানতে চাই যে ইতিমধ্যে কেন্দ্র কেন্দ্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে খুব শীঘ্রই নওগাঁ ১ আসনের জাতীয়তাবাদী বিএনপির মনোনয়ন চূড়ান্ত হতে যাচ্ছে। তো কে পাবে মনোনয়ন, আপনি কি মনে করেন? এবং এছাড়া যদি আপনাদের পছন্দের প্রার্থীও যদি না পায়, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে, যদি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই এডিবি বাংলা চ্যানেলের সকল দর্শক, যিনারা দেশের বাইরে থেকে এই অনুষ্ঠান দেখছেন, সকলকেই আমি নিয়ামতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আপনারা অবগত আছেন, সনাতন ধর্মাবলম্বীদের এক ধর্মীয় সাংস্কৃতিক দুর্গাপূজা, সেই শারদ শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্যের শুরুতেই স্মরণ করতে চাই, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্মরণ করতে চাই, যিনাকে স্বৈরাচারী সরকার স্লো পয়জন দিয়ে হত্যা করতে চেয়েছিল, যিনি আপসীর নেত্রী, যিনি কখনো আপোষ করতে জানেননি, অন্যায়ের কাছে মাথা নত করেননি, সেই নেত্রী বেগম খালেদা জিয়া। আমি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি যে নেতা, যিনাকে স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনী সহ স্বৈরাচার সরকার যিনাকে হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল, যিনি দীর্ঘদিন দেশের বাইরে থেকে বাংলাদেশের আন্দোলন সংগ্রামকে সঠিক গতিশীল রেখেছিলেন, সেই নেতা জনাব তারেক রহমানকে আমি আরো শ্রদ্ধা জানাচ্ছি। যে নেতা আমাকে রাজপথ থেকে তুলে এনেছিলেন, রাজপথের একজন ছোট কর্মী হিসাবে, রাজপথের সৈনিক হিসাবে আমাকে সুযোগ করে দিয়েছেন, সেই নেতা জননেতা মোস্তাফিজুর রহমান ভাইকে। ভাই, আপনি প্রশ্ন করেছেন যে মনোনয়নের বিষয়টা কি। আপনারা ইতিমধ্যেই জানেন, মনোনয়ন নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বিভিন্ন মহলে বিভিন্ন রকমের কথাবার্তা ছড়াচ্ছে। যেটা আসল বিষয় সেটা হচ্ছে যে মনোনয়ন, এইটা দলের হাইকমান্ড যারা আছে, তারেক রহমান সাহেব আছে এবং নীতি নির্ধারক আছে, যারা মনোনয়ন দিবেন, তারা ইতিমধ্যে আমার জানা মতে বিভিন্ন জেলাকে একে একে ডেকে ডেকে তাদের সকল যারা যে কয়েকজন ক্যান্ডিডেট আছে তাদের সাথে মত বিনিময় করছে। এখন পর্যন্ত এটা হয়নি, তবে আমি আশাবাদ যে এই ৪৬ নওগাঁ ১ আসনে জনতার এমপি জননেতা মোস্তাফিজুর রহমান, যিনি ২০১৮ সালে এখানে বিপুল ভোটে বিজয়ী হলেও স্বৈরশাসকের ষড়যন্ত্রের কাছে তাকে পরাজয় স্বীকার করতে হলো, যিনি বাংলাদেশে সর্বোচ্চ দ্বিতীয় ভোট ধরে রাখার সক্ষমতা অর্জন করেছিলেন, সে নেতা জননেতা মোস্তাফিজুর রহমানকে হয়তো এখানে মনোনীত করবেন। এবং যাকেই করুক, বিএনপি যাকে মনোনীত করবে, আমরা বিএনপির নেতাকর্মী যারা আছি আমরা তার পিছনে থাকবো এবং আমরা আমাদের পবিত্র ভোট ধানের শীষে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এখন যাচ্ছি নিয়ামতপুর উপজেলা জামাতের নেতা শামসুল আলম কাজী ভাইয়ের কাছে। আপনার কাছে আমরা জানতে চাই, আগামী নির্বাচনকে সামনে রেখে নিয়ামতপুর উপজেলার প্রস্তুতি কেমন, যদি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা বর্ণনা করছি আল্লাহ তাআলা, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী একজন কর্মী হিসেবে তিনি আমাকে গ্রহণ করেছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ
আমাদের চলার প্রেরণা। আমরা যাকে উদ্দেশ্য করে, যে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যার অক্লান্ত পরিশ্রমের দ্বারা এই পৃথিবীতে ইসলাম নামক একটি ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল, সেই নবীর প্রতি লাখ কোটি দরিদ্রতা বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি প্রিয় দেশবাসী সহ আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নিয়াকুর বাসী তথা শ্রীমন্তপুর ইউনিয়নের বাসীর পক্ষ থেকে আমি দেশবাসী এবং যারা যারা দেখছেন এটিভি বাংলা নিউজ সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদের একটি সুন্দর একটি ধর্ম দিয়েছেন, যে ধর্মকে কেন্দ্র করেই আমরা এগুচ্ছি। বাংলাদেশ জামাত ইসলাম আগামীতে একটি সুন্দর দেশ গড়বে, এ প্রত্যাশায় আমাদের পথ চলা। ইনশাল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে আমাদের নির্বাচনে জয়যুক্ত আমরা হয়েছি, ইনশাল্লাহ আমরা আশা করব যে আগামী দিনের প্রত্যেকটা নির্বাচনে আমরা এভাবে জয়লাভ করে আমরা কোরআনের আইন আমরা প্রতিষ্ঠা করতে পারবো এবং বাংলাদেশের ইসলামের জয় হবে, এটি আমরা ইনশাল্লাহ সুনিশ্চিত হতে পেরেছি। আমি দেশবাসীকে আরো জানাতে চাই, আমাদের নিয়ে যে অবস্থা বর্তমানে, প্রতিদিন যেভাবে মানুষ আমাদের দিকে অগ্রসর হচ্ছে, মানে জামাতের দিকে অগ্রসর হচ্ছে, তাতে করে আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ আগামী দিনে জামাতের ভবিষ্যৎ অত্যন্ত ভালো। এবং আগামী দিনে এই নওগাঁ 1-46-1 নিয়তপুর সাফাত আমাদের মনোনীত অধ্যক্ষ মাহবুব আলম ভাই ইনশাআল্লাহ বিজয় লাভ করবে, এটিতে আমরা আশাবাদী এবং এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনে এই লক্ষ্যে আমরা কাজ করব, এইভাবে আমরা আশাবাদী। আজকে শ্রীমন্তপুর ইউনিয়ন তথা নিয়তপুরে যে অবস্থা, আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আমাদের জামাতে একত্রিত হচ্ছে, তারা আমাদের সদস্য পদ তারা গ্রহণ করছে, আমরা বিপুল ভাবে তাদেরকে আমরা পাচ্ছি, তাদের সারা। ইনশাল্লাহ আগামী দিনে আমরা রাষ্ট্র গঠন করবো, ইনশাল্লাহ এরকম আমরা আশাবাদী। এছাড়া আমাদের হিন্দু ভাইদের যে দুর্গা উৎসব শুরু হবে কয়েকদিনের মধ্যে, ইনশাল্লাহ তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। তাদের যে কোনো সমস্যায় আমরা তাদের পাশে থাকবো, ইনশাল্লাহ তাদের যে কোনো সমস্যায় আমরা আছি এবং আগামীতেও ছিলাম এবং আগামী পরেও থাকবো। যে কোনো সময় তাদের সমস্যা হয় তাদেরকে আমরা বলেছি, আমরা ইনশাল্লাহ তাদেরকে কাছে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আবার ফিরে যাচ্ছি মোহাম্মদ হিলাল কাজীর কাছে। হিলাল ভাই, আপনার কাছে জানতে চাই যে বর্তমান রাজনীতিতে ইভিএম নিয়ে একটু আলোচনা হচ্ছে, যে আপনার কি মনে হয় যে ইভিএম এ তৃণমূলে যারা জনগণ আছে তারা ইভিএম কে মেনে নিবে কিনা, আপনার কি মনে হয় যদি একটু বলেন। ইতিপূর্বে আপনারা দেখেছেন, সারা বাংলাদেশের মানুষ দেখেছে, স্বৈরাচার খুনি হাসিনার সরকার তার ভোট চুরির একমাত্র একটা ছিল, ভোট চুরির একটা অংশ ছিল, সেটা ইভিএম। এই ইভিএম বাংলাদেশের মানুষ মানে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে না, এবং কঠিন কালেও বাংলাদেশে ইভিএম দিয়ে ভোট হবে না, এটাই আমার চিন্তা ভাবনা, এটাই আমার আশা। এবং নিশ্চয় আমরা ইভিএম এর পক্ষে না, ইভিএম দিয়ে ভোট হবে না। আচ্ছা, কেন ইভিএম দিয়ে ভোট করলে সুবিধা কি আর অসুবিধা কি যদি একটু বলেন। ইভিএম দিয়ে ভোট যদি করেন, ইভিএম সম্পর্কে আমার গ্রাম থেকে শুরু করে সারা দেশ যদি আমি চিন্তা ভাবনা করি, আমার দেশের মানুষ যারা 40 বয়স, তারা ইভিএম সম্পর্কে তাদের অত্যন্ত ধারণা কম।
এখানে ভোট দিতে যে ইভিএম এ দেখা গেছে ইতিপূর্বে যখন ভোট ধানের শীষে দেওয়া হয়েছে সেই ভোট নৌকায় হয়ে গেছে, এই ইতিহাস আছে। তাই ইভিএম বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে 2018 সালে। তাই ইভিএম এর পক্ষে বাংলাদেশের মানুষ থাকবে না, এটা বাংলার জনগণের কথা, এটা বাংলার জনমানুষের কথা। আচ্ছা, পিআর সিস্টেমে নির্বাচন আপনারা কি মেনে নেবেন? পিআর সিস্টেমে যদি নির্বাচন হয়? এখন ভাই পিআর সিস্টেম যেটা আপনি বলছেন, পিআর সিস্টেমটা অলরেডি আমরা দেখতেছি। পিআর পদ্ধতি যে পদ্ধতিতে ভোট দিলেন, আমার ভোট আমি যদি একজন সচেতন মানুষ হয়ে থাকি, তো আমার ভোটটা কোথায় যাবে, আমার ভোটের নেতাকে তৈরি হবে সেটাই আমাদের জানা নাই। তাহলে এই ভোট বাংলাদেশের মানুষ মেনে নেবে? এটা হতে পারে না। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে বোঝে না, আর পিআর পদ্ধতিতে ভোট দেয় না। যদি একটি ভোটেও নির্বাচিত হয় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। অতএব পিআর পদ্ধতিকে ইতোমধ্যে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা হয়েছে, নীতি নির্ধারকদের মধ্যে আলোচনা হয়েছে। এই পিআর পদ্ধতি শুধু একটা সংগঠন চায়, যে সংগঠন বাংলাদেশের স্বাভাবিক নির্বাচন হলে বাংলাদেশে মানে আসন সংখ্যা তাদের এটা আমার ধারণা নাই, তবে আসন সংখ্যা প্রায় 0.0 কাছাকাছি থাকা সম্ভব। তাই এইটা যারা চাচ্ছে তাদেরকে বলছি, নির্বাচন ঠেকানোর জন্য এটা একটা কৌশল তাদের, তারাও ব্যালট ভোটে আসবে এবং এই আপনার পিআর পদ্ধতি ছেড়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে হচ্ছিল পার্লামেন্ট পদ্ধতিতে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন পাবনা সুজানগর উপজেলার যুব দলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা শফিউল আজম শফি ভাই। শফি ভাই, আপনি একটু দেরি করে যুক্ত হওয়ার জন্য হয়তো আমাদের আলোচনা আপনি পুরোপুরি শুনতে পারেননি। শফি ভাই, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? শফি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? শফি ভাই, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আসসালাম। শফি ভাই, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা শফি ভাই, আপনি একটু চেষ্টা করেন। আমরা একটু যাচ্ছি জামাতের নেতা শামসুল আলম কাজী ভাইয়ের কাছে। শামসুল আলম কাজী ভাই, হিলাল ভাই যথারীতি বলেছেন যে জামাত ইভিএম চাচ্ছে তারা ভোট ঠেকানোর জন্য। আপনার কি মনে হয় যে আসলে জামাত কি ভোট ঠেকানোর জন্য ইভিএম চাচ্ছে, সরি পিআর চাচ্ছে? আপনার কি মনে হয়? ভাই ইভিএম নয়, পিআর ভাই, পিআর যেটা সাংগঠনিক পদ্ধতি। ভাই ইসলাম সবসময় আধুনিক, এবং বাংলাদেশ জামাতে ইসলাম চায় বর্তমান ক্যাটাগরিতে সর্বোচ্চ মানে উৎকৃষ্ট মানের একটি নির্বাচন, যে নির্বাচনে প্রত্যেকটা মানুষ কি করবে, তার নেতা মানে খুঁজে পাবে। যে দলে সে ভোট দেবে, বাংলাদেশের মানুষ প্রতীকে ভোট দেবে ভাই, বুঝতেছেন? বাংলাদেশে এখানে জামাত বিএনপি বিভিন্ন দলে আমরা বিভক্ত। এখানে এখন ব্যক্তি থেকে ভোট দেওয়া হয় না, এখানে মূলত ভোট দেওয়া হয় প্রতীক থেকে। যেহেতু প্রতীক থেকে ভোট দেওয়া হয়, সেহেতু প্রতীকে ভোট দেবে, এবং সেটা সংখ্যানুপাতে কারে সেটা আসন বিন্যাস হবে। এখানে এটা হচ্ছে এখন উৎকৃষ্ট মানের, বর্তমানে সবচেয়ে লেটেস্ট একটি মডার্ন একটি পদ্ধতি। এদিকে যেমন ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকার অনেকে মানত না ভাই, ক্ষমতায় গেলে আর তত্ত্বাবধায়ক সরকার কেউ মানতে চায় না, কিন্তু দেখা যায় যখন ক্ষমতা থাকে না তখন তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বারবার চায়। এটি কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলাম এই তত্ত্বাবধায়ক সরকারের একটি প্রবর্তন করেছিলেন। তো আমরা আশা করি যে
পিআর পদ্ধতি এখন বর্তমানে বাংলাদেশ জামাত ইসলাম চাচ্ছে, সেটি একটি অত্যন্ত কার্যকরী, এবং যেখানে সংখ্যানুপাতে প্রত্যেকটি দল সংসদ ভবনে যেতে পারবে সে নিজ নিজ আসনে, এবং সেখানে বাংলাদেশের যে মনে করেন যে একচেটিয়া ভাবে মানুষ যে ভোট পায়, একচেটিয়া ভাবে যে সংসদে যে নিজেদের জন্য যা ইচ্ছা লুটোপুটে খায়, এই লুটোপুটে খাওয়ার সুযোগ থেকে সুযোগটা থাকবে না। সেজন্য আমি মনে করি বাংলাদেশ জামাতে ইসলামের যে পিআর পদ্ধতি যেটা নির্বাচন চাচ্ছে, এটা বর্তমানে বাংলাদেশের রাজনীতির যে ধারা বিএনপি এবং আওয়ামী লীগের, সে ধারাকে মনে হয় সবচেয়ে কার্যকরী ভূমিকা হবে, এবং আমি মনে করি তাদের জন্য সবচেয়ে ভালো হবে তাদেরকে কন্ট্রোল করা। তারা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না ভাই। আপনারা দেশের পরিস্থিতি দেখছেন, যেহেতু সমস্যার চলছে দেশের মধ্যে, সেহেতু নিজেদের কন্ট্রোল করার এটি একটা সুন্দর একটা পদ্ধতি। এই পদ্ধতিতে গেলে পদ্ধতি বাংলাদেশে কখনো ছিল না। পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ চায় না, একটা সংগঠন মাত্র পিয়ার পদ্ধতি চায়। শামসুল আলম ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, এটা নির্বাচন ভাই আপনার কাছে, এটা নির্বাচন থেকে আপনার কাছে আমার প্রশ্ন এবং নির্বাচন বানচাল করার একটা পদ্ধতি মাত্র। এই পিয়ার পদ্ধতি হিলাল ভাই আপনার সময় বলবেন। শামসুল আলম ভাইয়ের কাছে আমার প্রশ্ন, তাহলে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে পিআর পদ্ধতিতে কি হবে? তারা কোন প্রতীকে ভোট করবে? স্বতন্ত্র প্রার্থী ব্যক্তি বিশেষে হয় ভাই। স্বতন্ত্র প্রার্থী যেহেতু কোনো তার একটি প্রতীক থাকবে, তা সে প্রতীক মার্কায় সে ব্যক্তিগত ভাবে যে আসন পাবে, সে আসনে যদি সে সর্বোচ্চ ভোট পায় তাহলে সে সেখানে নির্বাচিত হবে, এটা কোনো সমস্যা নাই। সেখানে স্বতন্ত্র প্রার্থী ব্যক্তিগত, সেহেতু বিষয়ে কোনো সমস্যা থাকে না ভাই। তাই সেখানে যদি নির্বাচিত হয়েছে সেখানে নির্বাচিত হবে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন পাবনা সুজানগর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক শফিউল আজম শফি ভাই। শফি ভাই, আপনি কি এখন আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। শফিউল আজম ভাই, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে পিআর পদ্ধতির যে আলোচনা হচ্ছে, তো আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নির্বাচন ভালো হবে? যদি একটু বলেন। শফিউল আজম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভালো হবে নাকি কি হতে পারে, আপনার কি মনে হয় যদি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সুজানগর উপজেলা শাখার পক্ষ থেকে আমার সাথে যারা এই আলোচনায় যুক্ত হয়েছেন সবাইকে ধানের শীষের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আপনাদের আলোচনায় আসলে ঢুকতে একটু সমস্যা হচ্ছিল, যার জন্য আমি ঢুকতে পারি নাই, তার জন্য দুঃখিত। পিআর পদ্ধতি, আসলে পিআর পদ্ধতিটা অনেকে এখনো ভালোভাবে বুঝে না যে পিআর পদ্ধতিটা আসলে কি। পিআর পদ্ধতি আমিও এখনো তার মিনিংস জানি না। যাই হোক, আমি ওটা ঘাটাঘাটি করে নাই। তো আমার মনে হয় আমি যতটুকু বুঝতে পারছি যে পিআর পদ্ধতি হলো এই প্রেসিডেন্ট নির্বাচন যেভাবে বাংলাদেশে হয়, হয়তো সেই ধরনের কিছু, যে যারা বেশি ভোট পায় তারা একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়। কিন্তু এখানে 300টা আসন, আমার মনে হয় যে পিআর পদ্ধতিতে 300 আসনে পার্সেন্টেজ হিসাবে আপনারা মানে বাংলাদেশ জামাত ইসলাম চাচ্ছে যে পার্সেন্টেজ হিসাবে এখানে
আসন বন্টন হবে। একটা নির্বাচন হবে, 100টা ভোট পড়লে পরে শতকরা হিসাবে যে দল যে কয়টা ভোট পাবে সেই হিসাবে এমপি মনোনীত হবে, তাই তো? আচ্ছা, হ্যাঁ আপনি বলেন, আপনি রুবেল কন্টিনিউ ভাই? করেন। হ্যাঁ আপনি কন্টিনিউ করেন, আমরা শুনছি। হ্যাঁ হ্যাঁ, শোনেন। তাহলে আপনি আমাদের আসনে যদি 100টা ভোট কাস্ট হয়, 100 ভোটের একজন 80 ভোট পাইছে আর একজন 20 ভোট পাইছে, কিন্তু ওই 80 ভোটের যে এমপি সে তো আসলে এমপি হয়ে গেল। এখন দেখা গেল যে পিআর পদ্ধতিতে তার নামটা জাতীয় সংসদে নাই, তখন সেই ব্যক্তি তার রাজনীতিটা কোথায় যাবে, তার এলাকার জনগণের রাজনীতিটা কোথায় যাবে? আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে যে পদ্ধতি আছে, যে পদ্ধতিতে নির্বাচন আছে, নির্বাচনী ব্যবস্থা আছে, বাংলাদেশ জামাতে ইসলামের আন্দোলনের ফসল, যে আপনার কেয়ারটেকার সরকারের অধীনে গ্রহণ করেছিল, সেই পদ্ধতিতে যে কয়টা নির্বাচন হয়েছে কেয়ারটেকার সরকারের অধীনে বেশিরভাগই ভালো নির্বাচন হয়েছে। তো জামাত ইসলামের এই যে পিআর পদ্ধতিতে ধারণা, এই ধারণাটা বাংলাদেশের জনগণ গ্রহণ করতে পারে নাই, আমিও গ্রহণ করতে পারি নাই। আমি মনে করি যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পরে এটা মানুষের সাথে একটা প্রতারণার শামিল। আমি মনে করি এই পদ্ধতিটা ভালো না এবং এই পদ্ধতিটা নির্বাচন করা ঠিক হবে না। যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের সুষ্ঠু একটা নির্বাচন দরকার, জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবে। আমি বিশ্বাস করি যে এই যে পদ্ধতি আছে এই পদ্ধতি বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে এবং এই পদ্ধতিতে নির্বাচন হলেই ভালো হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন মোহাম্মদ হেলাল কাজী ভাইয়ের কাছে জানতে চাই, শামসুল আলম ভাই কিছু কথা বলেছেন যে পিআর পদ্ধতি নির্বাচন ভালো, পিআর পদ্ধতিতে সঠিক নেতা নির্বাচন করা যায় এবং এই পদ্ধতিতে সঠিকভাবে নির্বাচন হলে দেশের সঠিক নেতৃত্ব উঠে আসবে। আপনি কি মনে করেন হেলাল কাজী ভাই? আমি 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 মনে করি এবং বাংলাদেশের মানুষ মনে করে পিআর পদ্ধতি সম্পর্কে যাদের ধারণাই নাই, আর ধারণা থাক আর না থাকতে এটা বড় কথা নয়, পিআর পদ্ধতি নিয়ে বাংলাদেশের মানুষ ইতোমধ্যে মুখ খুলেছে। এই পিআর পদ্ধতিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। অতএব এটা জামাত ইসলামের পিআর কৌশল, এটা নির্বাচন বানচাল করা একটা কৌশল মাত্র। এই পিআর পদ্ধতি আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশে পিআর পদ্ধতিতে তাদের সদস্য সংখ্যা সংগ্রহের কাজ শুরু হয়েছে। ওনারা ধর্মভিত্তিক একটি সংগঠন নিজেকে দাবি করলেও তারা আসলে ধর্মভিত্তিক সংগঠন নয়। এটা তাদের একটা জামাত ইসলাম, মানে জামাত ইসলাম এটা কোনো ধর্মভিত্তিক সংগঠন নয়, তারা প্রমাণ করেছে। আপনারা দেখেছেন তাদের আমির নায়েব আমির সাহেব বলেছেন, আমির বলেছেন যে যদি নারীরা বোরখা পরলেও হবে, যারা বোরখা পরে ভালো মনে করবে তারা বোরখা পরবে, যারা বোরখা পরতে ইচ্ছা হবে না তারা বোরখা পরবে না। এই যে এই পিআর সিস্টেম, পিআর পোশাক পদ্ধতি, সেই নির্বাচনকেও মানুষ প্রত্যাখ্যান করেছে। এইটা জামাত ইসলামের একটা কৌশল যে আসলে মানুষকে আমি ভোট দেবো, আমার ভাই কোথায় ভোট দেব, আমি ভাই সঞ্চালক ভাই আপনাকে আমার ভোটটা আমি দেব, কিন্তু আপনি আমার এমপি হচ্ছেন না, এমপি হচ্ছে কুষ্টিয়া থেকে। এই পদ্ধতি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আচ্ছা হিলাল ভাই, আপনারা পিআর পদ্ধতি কেন চাচ্ছেন না? কেন পিআর পদ্ধতি ভোট হলে সমস্যাটা কোথায়? একটু যুক্তি দিয়ে বলতেন আর কি। পিআর পদ্ধতিতে পূর্বের ইতিহাসে পিআর পদ্ধতিতে ভোট হয় নাই। আমার ভালোবাসার মানুষ ভাই যেটা বলেছেন মার্কায় ভোট দেবো না, একজন সৎ চরিত্রবান
ভালো মানুষকে মানুষ ভোট দেয়। একটা ভোট থাকে, সেটা দল পার্টির বাইরে, সেটা বিএনপি জামাত সহ অন্যান্য যেগুলো সংগঠন আছে এর বাইরে কিছু ভোট থাকে, এটা আপনারা জানেন। সেই ভোটগুলা অনেক সময় মার্কাতে নয়, ব্যক্তিত্বের উপরে দেয়। তাহলে এই ভোটগুলার সম্মান কোথায় যায়? তাই পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। পিয়ার পদ্ধতি চায় না, জামাতে ইসলামও পিয়ার পদ্ধতি চায় না। ইতিমধ্যে ভাই বলেছিলেন ডাকসু নির্বাচনে পিয়ার পদ্ধতি হয়নি। তাই ওনাদের শুধু নির্বাচন থেকে সরে পড়া একটা কৌশলের নাম পিয়ার পদ্ধতি। এই পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ চায় না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা রুবেল ভাই, জামাত নেতা রুবেল ভাই, হ্যাঁ, আমার মোবাইলে, রুবেল ভাই, জি জি ভাই ওনারা দুজন আমার আছেন, একটু আমাকে সময় দেন, যদি আমার বলতে কথাগুলো আমি দাও। শেষ করি, কারণ আমার মোবাইলে আমাকে চার্জ দিতে পারিনি তো। আমাকে বলতে দাও। আচ্ছা, ঠিক আছে। আমার মোবাইলে আমরা চার্জ তাহলে নাই, আমার আমরা কথা বলতে দেন, আমি কথা বলে শেষ করে আমি চলে যাই। শকুল আজম ভাইয়ের কাছে আমরা শেষ কথাটা শুনে আমি শামসুল আলম ভাইয়ের কাছে যাব। আচ্ছা, আহ, আমরা শকুল আজম ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন, বর্তমান একক আসন ভিত্তিক নির্বাচনী ব্যবস্থা তুলনায় পিআর পদ্ধতি কি কি সুবিধা বা অসুবিধা আছে বলে আপনি মনে করেন? এটা আমার প্রশ্ন, এটা দর্শকের প্রশ্ন, যদি আপনি একটু বলেন। পিয়ার পদ্ধতিতে কি কি সুবিধা কি কি অসুবিধা আছে? হ্যাঁ, পিআর পদ্ধতি নির্বাচনী ব্যবস্থার তুলনায় পিআর আমি পদ্ধতি কি কি মেজর সুবিধা অসুবিধা আছে বলে আপনি মনে করেন? শোনেন ভাই, হ্যাঁ, আপনি 5 আমরা মিনিট শোনেন, বলবেন। ওই বাংলাদেশে মনে করেন যখন, হ্যাঁ শোনেন, বাংলাদেশে যখন বেগম খালেদা জিয়া এবং স্বৈরাচার শেখ হাসিনা যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে গ্রেপ্তার হলো, তারপরে বাংলাদেশ জামাতে ইসলামী একটা আন্দোলন করলো, সিগনেচার নিল মানুষের কাছ থেকে, গণস্বাক্ষর, যে দুই নেত্রীর মুক্তি চাই। মানুষের কাছে নতুন একটা ব্যবস্থা মনে হয়েছিল যে না, জামাত কত উদার, জামাত দুই নেত্রী মুক্তি তাই বলে মনে করেন যে জামাত রাজনৈতিক ভাবে মানুষ গ্রহণ করেছে যে দুই নেত্রীর মুক্তি চাই। কিন্তু মুক্তি চাওয়ার পর দুই নেত্রীর মুক্তি ঠিকই হলো ভাই। তো দুই নেত্রীর মুক্তি পাওয়ার পরে শেখ হাসিনা সরকার গঠন করলো, তারপরে জামাতের কি অবস্থা এই 17 বছর আপনারা জানেন, বিএনপির কি অবস্থা 17 বছর আপনারা জানেন। বাংলাদেশ জামাত ইসলামী যখন কেয়ারটেকার সরকারের আন্দোলন করলো, তখন বিএনপি কিন্তু অনেক সমঝোতার চেষ্টা করছে, তারা এককভাবে নির্বাচন করলো, নির্বাচন করে কি হলো, বুমেরাং 3টা আসন তারা পেল। তো জামাত কিছু, বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে আমরাই ধর্মের ধারক বাহক, আমরাই ধর্ম প্রতিষ্ঠা করতে পারবো, বাংলাদেশের রাজনীতিতে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো, ইসলামী শাসন কায়েম করতে পারবো। এই ধারণার উপর ভিত্তি করে বা এই এজেন্ডা মানুষের কাছে শুনিয়ে তারা এই দেশের ক্ষমতা গ্রহণ করতে চায় বা ভোট পেতে চায়। এটা একটা রাজনৈতিক দল ভোট পাওয়ার আশাবাদী, একটা রাজনৈতিক দল যখনই আছে তারা সরকার গঠন করবে করার আশাবাদী, এটাই স্বাভাবিক। আমরাও চাই বিএনপি সরকার গঠন করুক, আওয়ামী লীগের বন্ধুরা চায় আওয়ামী লীগ সরকার গঠন করুক। তো নিত্য নতুন কিছু এজেন্ডা নিয়ে বাংলাদেশের মানুষের সামনে আসে, যেটা মানুষ আসলেও বুঝতেই পারে না। যেমন প্রতিত্ব আওয়ামী লীগ সরকার মনে করেন সেই সময় নিয়ে এসেছিল ইভিএম। আসলে ইভিএম যে কত বড় একটা সিটারি, কত বড় একটা বাটপারি, কত বড় একটা ডিজিটাল কারচুপি আপনি বাংলাদেশের জনগণ হারে হারে টের পেয়েছে। তো আমি জামাত ইসলামের বন্ধুদেরকে বলবো, বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। এই দেশে যে নির্বাচনী ব্যবস্থা আছে সেই নির্বাচন দরকার নাই। আমার তো সামনে ভালো নির্বাচনে এখন যে পদ্ধতিতে আছে, যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের জনগণের ভোটাধিকার যদি সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে, তাহলে জনগণের প্রতিনিধিরাই সরকার গঠন করবে। অতএব এখানে পিআর পদ্ধতি বা সিআর পদ্ধতি, এই পদ্ধতিগুলো তো আমাদের দরকার নাই ভাই। এত পদ্ধতির দরকার কি? আমাদের এত পদ্ধতি শিখাবেন কেন? আমরা স্বাধীনতা 50 বছর পার করেছি,
কিন্তু দেশকে কি দিতে পেরেছে এই রাজনৈতিক দলগুলো, বা বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে কি দিতে পেরেছে? রাজনৈতিক দলে সবসময় সরকার গঠন করে কিছু দেওয়া যায় তা না। তো সেই জন্য এই নির্বাচনের মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা আসনে তারা হয়তো 20-30টা আসনে তারা জয়যুক্ত হতে পারে যে পদ্ধতিতে আছে। তারা চিন্তা করতেছে পার্সেন্টেজ হিসাবে যদি আমরা যাই তাহলে হয়তো আমাদের আসন সংখ্যা বাড়বে, আরো বিরোধী দল আরো কিছু পার্সেন্টেজ, দেখা গেল এক আসনেও জয়লাভ করে নাই, পার্সেন্টেজ হিসাবে মনে করেন 1-2 এমপি হয়ে গেল। এই ধরনের ভ্রান্ত ধারণা আপনারা বাদ দেন, যে পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা আছে সেই পদ্ধতিতে আসেন, এবং কিভাবে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে আপনারা সেই ব্যবস্থা নিয়ে আন্দোলন করেন। সেই জায়গায় এক কাতারে এসে দাঁড়ান। শুধু শুধু বিভ্রান্তি করার আমি মনে করি কোনো দরকার নাই। আমি মনে করি বাংলাদেশে যে পদ্ধতি আছে এই পদ্ধতি নির্বাচন হলে পরে বাংলাদেশ জামাত ইসলামেরও লাভ হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও লাভ হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই লাভ হবে। অতএব এই আমি মনে করি এই ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত একটা এজেন্ডা সামনে নিয়ে এসে বিভ্রান্তি করার কিছু নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে শফিউল আজম ভাই। আমরা এখন শামসুল আলম কাজী ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে ভাই, হিলাল ভাই একটা কথা বললো যে জামাতে ইসলাম, মানে ওনারা বলার চেষ্টা করলো যে জামাতে ইসলাম পিয়ার পদ্ধতি নির্বাচন করতে চাচ্ছে কারণ জামাতে ইসলামের হয়তো ভোট কম, তাই তারা চায় যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করলে তারা একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যেতে পারবে। আপনি কি তাই মনে করেন কিনা? ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিয়ার পদ্ধতি আপনারা এখন হয়তো সম্ভবত বুঝেননি। বাংলাদেশ জামাত ইসলামী কখনো বাংলাদেশের চাইনি। আপনারা বলেছেন আপনাদের 2 নেত্রীকে মুক্ত করেছে বাংলাদেশ জামাত ইসলামী, তত্ত্বাবধায়ক সরকারের প্রবক্তা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, কিন্তু আপনারা আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের আপনারা বিপরীতে চলে যান সময় সাপেক্ষে। সেই জন্য বাংলাদেশের যেটা সর্বোচ্চ হবে, বাংলাদেশের মানুষের যেটা কল্যাণ, সবচেয়ে কল্যাণ হবে, সেটি চায় বাংলাদেশের জামাত ইসলাম। তাই পিআর পদ্ধতি যদি হয়, তাই এ পদ্ধতিতে প্রত্যেকটা দল এখানে সংসদে আসন তাদের জন্য রাস্তায় মানুষ যে প্রতি বছর ভোগান্তি হয়, কোন দল যখন সরকার আছে 5 বছরের মধ্যে দেখা যায় 150 দিন 200 দিন শুধু হরতাল চলে, অবরোধ চলে। এসব হরতাল থাকবে না, অবরোধ থাকবে না। যেসব সমস্যা হবে সংসদ ভবনে বসেই সকলে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবে। একটি দল বিশাল সংখ্যক পাবে না, আসন পাবে না, এককভাবে তারা যা ইচ্ছে তাই যে 180টা তখন অসম্ভব হয়ে পড়বে। তখন দেখা যাবে যে প্রত্যেকটা ভালো ভালো কোনো কিছু যখন যা ইচ্ছে তাই নিজের জন্য, নিজের বাপের জন্য, নিজের বোনের জন্য, নিজের মায়ের জন্য যে কিছু যে ব্যবস্থা তারা তৈরি করলো, কিছু আইন তৈরি করে নিল, এটি কেউ পারবে না। তাই বাংলাদেশ জামাত ইসলামী চাই বাংলাদেশের যেন সুসংগঠিত ভাবে সুন্দরভাবে পরিচালিত হয়, সে লক্ষ্যে পিয়ার পদ্ধতি থেকে আমরা চাচ্ছি। কিন্তু আমাদের হেলাল ভাই আমাদেরকে একটু কথা বলে গেছেন, আমার 2 ভাই, যে বাংলাদেশ ইসলামী ধর্মভিত্তিক সংগঠন নয়। আমরা বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের বাংলাদেশের প্রথম কথা হচ্ছে আমাদের দাওয়াতে চা আল্লাহর কর্তৃত্ব এবং নবীর নেতৃত্বে আমরা চলি ভাই। আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোনো মানুষের আদর্শ আমরা পালন করি না। আমাদের এমন কোনো নেতা যায় নাই যারা আপনি বলতে পারবেন না কর্তৃত্ব এবং নবীর নেতৃত্ব ছাড়া, মানুষের নেতৃত্ব তারা কখনো মেনে নিয়েছে। তাই আপনারা এ কতগুলো বলতে পারেন না যে বাংলাদেশ জামাতে ইসলাম নয়। এমন একটা ব্যবস্থা তৈরি করেছেন যেটা করেছিল সম্রাট আকবর, যে সব ব্যবস্থাকে, সব ধর্মকে বাদ দিয়ে দিনই নামে একটি ধর্ম প্রতিষ্ঠা করেছিল। আর এখন যে ব্যবস্থাটা চলছে সেটা কোন সব ধর্ম বাদ দিয়ে এমন একটা ব্যবস্থা তো নিয়ে আসা হয়েছে যে ব্যবস্থাতে সুদ যদি মানুষ যদি খায়, তাহলে মানুষের কি হবে? আমার রোজা হবে, আমার নামাজ হবে, আমার কি ইবাদত বন্দেগী হবে? আপনারাও তো মুসলমান, আপনারা তো একবার চিন্তা ভাবনা করে থাকেন যে বাংলাদেশ মানুষ গরিব, 90% মানুষ সুদের মধ্যে জড়িত, কারো ইবাদত হয় না। তাই বাংলাদেশ জামাত ইসলামী চাই প্রত্যেকটা, শুধু আমাদের রাজনীতি নয়, এটা বাংলাদেশের মানুষ একটা ইবাদত আমরা মনে করেন। আমরা রাজনীতি করি না, ইবাদত করি। প্রত্যেকটা কাজ
তাদের সঙ্গে আপনাদের আপনি কথা বলতে হিলাল ভাই আপনাকে সময় দেব, হিলাল ভাই আপনাকে, আপনি কথা বলেন না হিন্দুদের মন্দিরে হিলাল ভাই আপনাকে সময় দেব, হিলাল ভাই আপনাকে সময় দেব, আমি কি কথা বলেছি এরকম কথা বলেছে হিলাল ভাই আপনাকে সময় দেব। কেন এত বদলতা কেন যাদের মধ্যে আমরা ইসলাম ধর্মের লোক, ইসলামের রাষ্ট্র কায়েম হবে, হিন্দুরা করতে হবে। হিলাল ভাই আমি আপনাকে সময় দেব তো, হিলাল ভাই আমি আপনাকে সময় দেব, হিলাল ভাই আমি আপনাকে সময় দেব, হিলাল ভাই কথা আপনি বলেন কাজী ভাই আর শামসুল ভাই একটু বলুক, পরে আমি আপনাকে সময় দেব। আপনি বলেন, শামসুল আলম ভাই আপনি বলেন। কথা যদি বলা হয় ভাই একটি কথা বলেন। হচ্ছে যে আমরা ধর্ম ভিত্তিক আমরা রাজনীতি করি, আপনি ধর্ম পালন করবেন না বলে মানুষকে দায়িত্ব তাই বলে মেনে নিতে হয় না। আপনি ধর্ম পালন করবেন, আমরা প্রত্যেকটা মানুষ ধার্মিক বাংলাদেশ জামাত ইসলামের। আর এই যে 1 বছর গেলে 1 বছর 14 মাস যাচ্ছে, এই যে 5 আগস্ট আপনি বলতে পারবেন না লুণ্ঠন ওই চাঁদাবাজি জামাত করে এগুলো করে না, কিন্তু আপনারা দেখেছেন প্রত্যেকটি জায়গায় এমন আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, নিজেদেরকে আপনারা করতে পারেন না। আপনি কথা বলবেন না আপনি ভাই প্রত্যেকটি জায়গায় আপনাদেরকে অনুরোধ সুসংগঠিত ভাবে চলার পদ্ধতিকে আপনারা মেনে করতে পারবেন। আপনার এক আসলে একাধিক প্রার্থী, 7টা 8টা করে প্রার্থী, এই প্রার্থীগুলো যানজট খুলে যাবে, আপনাদের জন্য আরো সুন্দর ব্যবস্থা হবে। আপনি মনে করেন না যে শুনেন ভাই, আপনারা মনে করছেন যে আপনারা যা ইচ্ছা তাই নয়। আপনি দেখেছেন যে কি অবস্থা, আপনাদের আগামীর অবস্থা এর চেয়ে তো ভীষণ খারাপ হবে অবস্থা। তাই আমি আপনাদের অনুরোধ করবো, একটা শিষ্টাচার আপনি কেন কথা বলছেন? হিলাল ভাই আমরা শামসুল ভাইয়ের কথাটা একটু শুনতে চাই, ভাই একটু বলুন। আপনাকে আমি আমাকে 1 মিনিট বলার সুযোগ দেন। ভাই আপনাকে 1 মিনিট দিব, হিলাল ভাইকে দিব, আমি শামসুল ভাই একটু বলুন। ভাই আপনি 2% চার্জ আছে, 1 মিনিট বলার সুযোগ দেন। হ্যাঁ অবশ্যই কথাটা হচ্ছে ভাই, আমরা 54 বছরের স্বাধীনতা, আমরা 54 বছর আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আর্থিকালি স্বাধীনতা কি আমরা ভোগ করতে পারি হয়? কথাটা বলতেন, আমরা আসলে স্বাধীনতা কি ধর্ম ছাড়া স্বাধীনতার কেউ ব্যাখ্যা দিতে পারে না। আমি কথা জি 1 মিনিট আপনার শুনুন ভাই, আমাদের মডারেটর সে পরিচালনা করছেন, আপনার কথা শোনার পর আপনি আমার কথা বলেন, আপনি বলেন তো আপনি সময় দিবে তো আপনাকে, আপনি সময় দেবে, আমি শেষ করবো, আপনাকে সময় দেবে, তখন আপনি কথা বলেন। আমার কথা শেষ, কথা বলেছেন এখন 1 মিনিট 2 মিনিট বলে শেষ করবেন। শুনুন আপনি তাই বললে শেষ করে আবার শেষ করবো ভাই, শোনেন বিষয়টা হলো কি যে আমাদের যে অবস্থা, আমরা একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটাইছি, এবং স্বৈরাচারী সরকার পতনের পরে আপনারাও বুক ফুলে চলাফেরা করতে পারতেছেন, আমরাও ফ্রিভাবে চলাফেরা করতে পারতেছি, কথা বলতে পারতেছি, এটা বিশাল একটা স্বাধীনতা। তো এইটা যদি রক্ষা করতে হয়, তাহলে যদি আমরা নিজেরা আমরা তো একসময় ঐক্যজোট ছিলাম, আমরা নিজেরা যদি এরকম তর্কাতর্কি মারামারি করে বেড়াই, এর দোষ কাটাছুড়াছড়ি করি, তাহলে কিন্তু ভাই আওয়ামী লীগ আসার আর বেশি দেরি নাই। আওয়ামী লীগ কিন্তু ওই মনে করেন এখন মানুষ ভয় দেখায়, এই আওয়ামী লীগ আসলো, বাচ্চাদের ঘুম পাড়ায়, এই আওয়ামী লীগ আসলো, হাসিনা আসলো। তো ভাই ওই হাসিনার আমল কি 17 বছর ভুলে গেছেন আপনারা? বলেন না। তো সেই জন্য আমি বলবো যে আমরা ভুলি না, আপনারা ভুলে গেছেন ভাই। ইসলামের বন্ধুদেরকে বলবো, আর একতাই বল। আমার মনে হয় যে এই আমাদের এই দোষ ত্রুটি আপনার কাছে
শামসুল আলম ভাই আপনি, আচ্ছা আমরা শফিউল আজম ভাইয়ের কথা বুঝতে পারছি। শামসুল আলম ভাই আপনার কাছে একজন একজন দর্শক প্রশ্ন করেছে। হিলাল হিলাল কাজী ভাই, আমি আপনাকে সময় দেবো, যথেষ্ট সময় দিব। আমি শামসুল আলম ভাইয়ের কাছে একজন দর্শক প্রশ্ন করেছে, পিআর পদ্ধতি দলীয় নেতৃত্বের প্রার্থী তালিকা ঠিক করে, এতে করে সাধারণ ভোটারদের প্রার্থী বেছে নেওয়ার অনেক অধিকার বেছে নেওয়ার অনেকটাই কমে যায়। এই পদ্ধতিতে কি নির্বাচনে রাজনৈতিক জবাবদিহি দুর্বল করে না? আপনি কিভাবে এই ঘাটতিকে মোকাবেলা করবেন? দর্শকের প্রশ্ন, আপনি যদি একটু বলেন। জি, ধন্যবাদ দর্শককে। জি ভাই, ধন্যবাদ দর্শককে, সুন্দর প্রশ্ন। বিষয়টা হলো এই যে প্রার্থী কিন্তু সিলেকশন করে দেয় ভাই ঊর্ধ্বতন নেতারা। ভাই প্রার্থী জনগণ যখন সিলেকশন করতে পারে না, তখন সেই প্রার্থীকে যেহেতু সিলেকশন করে দেয় ঊর্ধ্বতন নেতারা, সেহেতু জনগণের এখানে কিন্তু কোনো ইয়া থাকে না ভাই, মানে কর্তৃত্ব থাকে না, কর্তৃত্ব থাকে না। মানে নেতা নেতৃত্বরাই ঠিক করে দেয় যে কে করবো ওই আসনে। সেহেতু আমার মনে হয় যে জনগণের এখানে বলার কিছু থাকে না যে কাকে আমি ভোট দিচ্ছি, কারণ এখানে আমাদের নিয়োগপুরে 6-7 জন বাংলাদেশ বাচ্চা ভাই, কথা বুঝতে পারছেন? এখন ঊর্ধ্বতন নেতৃত্ব যাকে দেবে সেইভাবে, এখানে জনগণ কাকে চাচ্ছে এটা বড় কথা নয়। তাই আমার মনে হয় জনগণের যে আশা, যে নিজে যে অমুককে ভোট দেবো, এভাবে বিএনপির ভোট হয় না। আমাদের বাংলাদেশের জামাত ইসলামী যাকে ইচ্ছা তাকে দেয়। আমরা ইচ্ছা মতো আমরা আসতে পারি না, যেহেতু আমরাও আসতে পারি না, ওনারাও আসতে পারে না। তারা যেহেতু ভোট থেকে নেতা সেট করে দেওয়া হয় যে কে ভোট করবে আগামী নির্বাচনে, সেহেতু জনগণের একটা সমস্যা নয় যে জনগণ কাকে ভোট দিবে। জনগণ বিএনপি যারা, তারা যেই ধানের প্রতীক নিয়ে আসবে তাকে ভোট দিয়ে দেবে। আমাদের যে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যে আসবে তাকে ভোট দেবে। এটা ঊর্ধ্বতন তারাই ঠিক করে দেয়। সেহেতু আমাদের এখানে কোন সুযোগ সুবিধা না ভাই বলা, জনগণের কর্তৃত্ব, তাই জনগণের ওই প্রতীকে তাদেরকে ভোট দিতে হয়। তাই এখানে কোনো সমস্যা থাকার কথা নয় ভাই, আমি হয়তো বুঝাতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হিলাল কাজী ভাই, আপনি এবার আপনি বলেন। আপনি তো অনেকক্ষণ বলার চেষ্টা করছিলেন যে পিআর পদ্ধতি সম্বন্ধে, আপনি অনেকক্ষণ বলার চেষ্টা করছিলেন। হিলাল ভাইয়ের বক্তব্যের পক্ষে আপনার বক্তব্য কি, একটু যদি বলেন। হ্যাঁ বলেন। হিলাল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আপনি তো অনেকক্ষণ বলার চেষ্টা করছিলেন শামসুল আলম ভাইয়ের বক্তব্য পক্ষে বিপক্ষে, মানে আপনার কি মনে হয়, আপনি যদি একটু বলেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি জি ভাই বলেন, বলেন, কথা বলেন। কাজী ভাই আউটে ভাই। আচ্ছা আচ্ছা, কাজী ভাই সংযোগ শেষ করি ভাই। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে পিআর পদ্ধতিতে নির্বাচন যদি না হয়, সেক্ষেত্রে জামাত ইসলামের অবস্থানটা কি হবে, যদি একটু বলেন। এখন যদি পিআর পদ্ধতিতে নির্বাচন যদি না হয়, জামাতের ঊর্ধ্বতন কর্মকর্তা কি করবে আমরা জানি না, কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা পিআর পদ্ধতির উপর আমরা মানে বলিষ্ঠ ভূমিকায় আছি। আমরা এ নিয়ে আন্দোলন আছে আমাদের 26 তারিখ আগামীকাল আমাদের সারা দেশব্যাপী উপজেলা এবং জেলাতে আমাদের আছে। আমাদের পিআর পদ্ধতি ইনশাল্লাহ আমাদের জনগণ চাচ্ছে, পিআর পদ্ধতি জনগণ চায় যে আগের মতো এই যে দেশে বিভিন্ন রকমের অরাজকতা সৃষ্টি হোক, এটা জনগণ চায় না। জনগণ চায় একটি শান্তিপ্রিয় একটি দেশ, যে দেশে সকল ধর্মের লোক সুন্দরভাবে বসবাস করবে, মানুষ একে অপরের দুঃখ সুখের ভাগী হবে। কিন্তু এমন এক দেশ চায় না যে দেশের সম্পদ পাচার হয়ে যাবে, অন্য দেশে যে লুটতরাজ হবে, দেশে যা ইচ্ছে তাই হবে, যেরকম তাই আইন পাশ হবে, সে আইনের বেলা জালে ফেলে মানুষকে নিঃস্ব করা হবে। এটি আর বাংলাদেশের জনগণ চায় না। বাংলাদেশের জনগণ চায় একটি সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে
বাংলা যে নির্বাচনের মাধ্যমে এমন একটি দল ক্ষমতা আসবে, যে দল দেশের কোনো শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবে না, কোনো চাঁদাবাজি করবে না, কোনো নৈরাজ্য করবে না, দেশে কোনো জুলুম অত্যাচার করবে না। প্রত্যেকটা স্তর, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা, আপনার কৃষি ব্যবস্থা থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটা মজুর ধনী গরিব সকলে একতা প্রকাশ করে সকলে একইভাবে জীবনযাপন করবে, একইভাবে সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে। কেউ বেশি পাবে আর কেউ কম পাবে। গরিবের হক বড় লোকেরা লোড করে খাবে, এ পদ্ধতি আর জনগণ চায় না। তাই আগামী দিনের যে পিআর পদ্ধতি, এ পদ্ধতির মাধ্যমে যে দেশটি একটি গড়তে চাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, সেটি হবে বাংলাদেশের একটি নতুন একটা ইতিহাসের সূচনা হবে। আর এই ইতিহাসে আমি মনে করব প্রত্যেকটি দল যদি সংযুক্ত হয় এবং তাদের বিনা দ্বিধায় তারা যদি আসে, তাহলে আমি মনে করবো তাদেরও সর্বোচ্চ পাওয়া হবে। দেশের জনগণের স্বার্থে আমরা কি করবো, নিজের ছোট ছোট যদি আমাদের চাওয়া পাওয়া আমরা বিসর্জন দিতে যদি নাই পারি, তাহলে আমরা রাজনীতিতে এসেছি, কেন আমরা যে রাজনীতি করলাম? তাই আমি আগামী দিনের বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য, বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তোলার জন্য, বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার জন্য এবং প্রত্যেকটা দলকে বলবো আপনারা আসুন, আমরা একসঙ্গে নিজ ধর্মে আমরা নিজ স্বাধীনতা আমরা ভোট করব। আমরা নিজের ধর্মকে আমরা প্রতিষ্ঠা করব। নিজের ধর্ম প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের মধ্যে পাপাচার দূর হবে, দেশে শান্তি আসবে, খারাপ মানুষগুলো ভালো হয়ে যাবে। আর এর মধ্য দিয়েই যে শান্তি শৃঙ্খলা এবং উন্নয়ন সম্ভব, এছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। আর গতানুগতিক যেভাবে পদ্ধতিগুলো চলছিল ওভাবে চলতে যদি থাকে, তাহলে দেশের নৈরাজ্য থাকবেই, দেশে হানাহানি থাকবেই, দেশে কাটাকাটি থাকবেই, দেশে চাঁদাবাজি থাকবেই। তাই এগুলো থেকে আমরা যদি রক্ষা পেতে যদি চাই, এগুলো থেকে আমরা মুক্ত যদি হতে চাই, আমাদের সামনে যেটি পদ্ধতি সেটা হচ্ছে পিআর পদ্ধতি। আপনারা বলছেন জনগণ পিআর পদ্ধতি বোঝে না। পিআর পদ্ধতি বুঝতে হয় না ভাই। পিআর জনগণ ভোট দিবে, সিল মারবে, আপনার ধানের শীষে আপনাকে মারবে, আমার দাঁড়িপাল্লায় আমাকে মারবে, এতে তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। বরং এখানে আরো সুবিধা হলো যে কারণ নাম টাম কিছু থাকবে না, শুধু আর তারা প্রতীকে ভোট দিয়ে যাবে। এখানে জনগণের কোনো সমস্যা কথা নয়। তাই আগামী দিনগুলোতে আপনারা আসুন, আমরা একই সঙ্গে পিআর পদ্ধতি নিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখি। আমরা যেন দেশে শান্তি বিশৃঙ্খলা যেন আর না হয়, এই পিআর পদ্ধতিকে আমরা একটি, যেমন আমরা তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সকলে গ্রহণ করে নিয়েছি, আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই পিআর পদ্ধতি গ্রহণ করে আমরা দেখিয়ে দেবো যে আমরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করি না। আপনারা জানেন 2014 সালে আমরা কোন প্রকার নির্বাচনে আসিনি। সরকারের অধীনে আমরা নির্বাচন হলে নির্বাচনে যাব, যখন হয়নি আমরা নির্বাচনে যাইনি, তখন আপনারা আমাদের সাথে ছিলেন। কিন্তু আজকে আপনারা বললেন পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। ঠিক তখন আপনারা বাংলাদেশে ডাকসু নির্বাচনে প্রমাণ করলেন আপনারা নির্বাচনে আসবেন, কিন্তু এটা আপনাদের একটা কৌশল। তাই আপনি যেটা বলেছেন আমি দেখানোর চেষ্টা করব। আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন, তিনি বলেছেন জনগণের দল যদি রাজনৈতিক হয় তাহলে আমি সেই দলে ভর্তি হব, আমি সেই দলে আছি। এটা আপনি দেখবেন 1976 সালে এই করা হয়েছিল। বিষয়টা হচ্ছে ভাই, আপনি অনেক কথা বলেছেন, শুনেছি। আমাদের কথাগুলো দু ভাইয়ের কথা, আমরা 4 জন ছিলাম, আমরা 4 জনের কথা শুনছিল সারা দেশের মানুষ। সারা দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না। ইতিমধ্যে আপনি বলেছেন বিভিন্ন সুযোগ সুবিধার কথা। 5 তারিখে যখন খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, ঠিক সে সময় বাংলাদেশে বিএনপি আপনার সাথে ছিলেন এবং আজও সাথে আছেন। কিভাবে আছেন? শুধু মুখে অস্বীকার করেন, সব ঠিকঠাক আছে। আপনি ইউনিয়ন পরিষদে যদি খয়রাতি চাল আসে সেটা বিতরণ করতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানেরা পলাতক, অনেকে বেশিরভাগের চেয়ারম্যান, তাই সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান
এবং সকল দলের নেতা কর্মীদেরকে নিয়ে সেখানে ইয়ে করা হয়, তাতে আপনাদের অংশীদারিত্ব আছে। বিএনপি যদি মানুষকে সুবিধা, ওখান থেকে বিএনপি নেতাদেরকে ডাকা হয়, জামাত নেতাদেরকে ডাকা হয়, অন্যান্যদেরকে ডাকা হয়, তাহলে আপনারা সুবিধা বঞ্চিত হননি। কিন্তু আসলে আপনাদের কৌশলটা শুধু মানুষকে ক্রিয়া করার জন্য। আপনারা বলছেন ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, বা ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, ইসলামের কোন জায়গায় কিভাবে লেখা আছে স্বাধীনতা? নারীদেরকে আপনি পোশাকের স্বাধীনতা দিবেন, পোশাকের স্বাধীনতা থাকবে না, এটা ইসলামের কোন জায়গায় লেখা আছে ভাই? এইটা আপনি বলে দেবেন ইনশাআল্লাহ। এই রাজ্যে আমরা শুনবো। আমরা আরেকটা আমার 31 দফা লিফলেট বিতরণ করেছি, যেখানে ইসলামের ধর্মনীতি আছে, অন্যান্য ধর্মের ধর্মনীতি আছে, মানুষের চলাফেরার কথা আছে, ইসলামকে প্রাধান্য দেওয়ার কথা আছে, এবং সুষম বন্টনের কথা আছে। সেখানে এই পিয়ার পদ্ধতি আপনারা নির্বাচনে আসবেন ভাই, কিন্তু এটা কৌশল, শুধু এই পিয়ার পদ্ধতিতে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য আপনারা ইতিমধ্যে হিন্দু সম্প্রদায় থেকে আপনারা সদস্য সংগ্রহ করছেন। ভাই, যদি আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করেন, তাহলে হিন্দু ভাইরা ওরা কোথায় যাবে? তাদের যে আচার আচরণ সেটা কোথায় হবে? সেটা হতে পারে না যদি এইটা হিন্দু সম্প্রদায় সহ বাংলাদেশের যারা মুসলিম ধর্মের বাইরে তারা জেনে গেছে, তারা কিছুটা ভয় ভীতি পেয়ে তারা এরকম করছে। এরা জামাত ইসলামকে ভয় পায় যে আমাদের ইতিমধ্যে হিন্দু সম্প্রদায়কে বিভিন্ন ভাবে ভয় দেখানো হচ্ছে কৌশল করে, যদি বিএনপি ক্ষমতায় আসে। তাহলে ঠিক যেমনি আওয়ামী লীগ দেখাতো, আওয়ামী লীগ যেমন বলতো যে বিএনপি যদি আওয়ামী লীগের যদি ক্ষমতা হয়, একই সাথে 10 লক্ষ মানুষ মারা যাবে। ভাই, কয় লক্ষ মানুষ মারা গেছে আমার খুব ভালো করে স্মরণ আছে। 2022 সালে 26 অক্টোবর আমরা যখন 26 অক্টোবর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত প্রায় 88,000 সামথিং গ্রেপ্তার করা হয় নেতা কর্মীদের। একটু থামেন, আমি একটা কথা দুটো বলি, আপনার উত্তর দেন, বলেন, আমার প্রশ্ন উত্তর দেয় দিদি। তাদেরকে জামাত ইসলামের টিকিট দিচ্ছে, এই টিকিট দিয়ে তাদেরকে আওয়ামী লীগের লোকদেরকে টিকিট দিচ্ছে, তাদেরকে টিকিট দিচ্ছে, রক্ষার টিকিট দিচ্ছে। এই টিকিট বাংলাদেশ চায় না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, সে আওয়ামী লীগকে পুনর্বাসন করার টিকিট দিচ্ছে। এইটা এর জন্য শুধু আওয়ামী লীগ নয়, এবং জামাত ইসলামকে এই প্রত্যাখ্যান করছে। আপনারা সময়ে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ জবাব দেবে, কারণ বাংলাদেশের মানুষ বারবার যুদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের সকল বিজয় অর্জন করেছিল। সেখানে বাংলাদেশ আপনি দেখেছেন বিগত 17 বছর জামাত ইসলামের লোকজন ঠিক আওয়ামী লীগের লোকজনের সাথে আঘাত করে ফেলেছিল। ঠিক সে সময় দল সহ বিএনপির সকল সহযোগী সংগঠন মাঠে ছিল, আমি নিজে মাঠে ছিলাম। আমি যদি কষ্ট করি আমার ভাইকে, আমার জামাত ইসলামের কতজন নেতা গ্রেপ্তার হয়েছিল, আমার নিয়ামতপুর উপজেলায় কতজন গ্রেপ্তার হয়েছিল, সে নওগাঁ জেলায় কতজন গ্রেপ্তার হয়েছিল, সারা বাংলাদেশে আপনাদের পিয়ার পার্সেন্টেজ কত ছিল আপনি এটা বলবেন ভাই। সারা বাংলাদেশে বিএনপির নেতা কর্মী গ্রেপ্তার হয়েছিল। আমার শ্রীমন্তপুর থেকে একই সঙ্গে 16 জন গ্রেপ্তার হয়েছিল। আপনার জামাত ইসলামের কতজন গ্রেপ্তার হয়েছিল? আবার জামাত ইসলাম থেকে যখন গ্রেপ্তার হয়েছে, আপনারা আওয়ামী লীগকে সান্ত্বনা দিতে জামাত ইসলামের অনেক নেতা কর্মীকে বিভিন্ন অপরাধ দেখিয়ে তাদেরকে বহিষ্কার করে। শুধু কি আপনারা গ্রেপ্তার হচ্ছেন ভাই? দেখেন, বিএনপির লোকেরা এখনো গ্রেপ্তার হয়। শুনে, বিএনপির লোকেরা এখনো গ্রেপ্তার হচ্ছে, বুঝতেছেন? কারণ আপনাদের কর্মকাণ্ডে আপনারা গ্রেপ্তার হন। সব যদি রাজনৈতিক ইস্যু দেখাবেন তা শুধু হয় না। শুনেন, মানুষের চরিত্র সবসময় পাল্টায় যায় না ভাই। মনে করেন এখন যে আপনি যেমন ছিলেন তখনও তেমনই ছিলেন ভাই, বুঝতেছেন? সবসময় আপনারা যে রাজনৈতিক কারণে গ্রেপ্তার হয়েছেন তাই শুধু নয়, আপনারা নিজেদের বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন সমস্যা তৈরি করতেছে আপনারা কিন্তু ভাই, বুঝতেছেন? আপনারা বারবার বিভিন্ন ভাবে
আমাদের ব্যাপার নয়, রাজনৈতিক ভাবে আপনারা অ্যারেস্ট হন নাই, বাংলাদেশ আপনারা অপকর্মের জন্য আপনারা অ্যারেস্ট হয়েছেন। সকল মানুষ 5 আগস্ট পর এখন হচ্ছে না, কুকর্ম করছে, তাহলে যদি অ্যারেস্ট করা যায়, বুঝতেছেন বিএনপি ভাই সব বেদলের মধ্যে, এ কথা আপনি বলেন না, এ কথা আপনি বলেন না, মানুষ চায় এ কথা বলে কোনো হবে না। তাই আপনি থাকুন, 8 ঘন্টা ধরে কথা বললে আপনি থামেন, আপনি থামলে আমরা একটা কথা বলি। আমেরিকাকে পুনর্বাসন করার চেষ্টা করা হলে আমেরিকার যে ব্যক্তি হচ্ছে তার চেয়ে ভয়ানক দেখতে হবে, সংগঠন যে ব্যক্তি হোক না কেন আমেরিকাকে পুনর্বাসন করা। আপনার মির্জা ফখরুল বলছে ভাই যে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না। আপনার নেতা বলছে মির্জা ফখরুল যে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না, আর আপনি আবার তার উল্টো কথা বলছেন। আপনাদের কোন নেতাজি কখন কি বলেন সেটা তো আপনারাই জানেন না ভাই। আপনারা আমেরিকা আপনার মতো বলেন যে বড় দল, সেদিনকে আমেরিকা আপনাদের কি অবস্থা? আমেরিকার যে প্রোটোকলদের মধ্যে যেরকম যে দলের সমর্থন নাই, তারা আপনারা বড় বড় কথা বলেন। আপনাদের দিন শেষ হয়ে গেছে ভাই, আপনাদের দিন শেষ। আর দিন আপনারা এখন পিছু হাঁটতে শুরু হয়েছে ভাই, নতুন আপনাদের খেলা চাই না। আপনাদের সঙ্গে বলাবাজি করে বেশি বেশি কথা বলে মানুষকে ইয়ে করা যায় না। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমাদের আমির সাহেব যে কথাটি বলেছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে রেকর্ড করার কথা বলেছে, গোটা দেশকে এর কথা বলা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ইসলামিক মূল্যবোধ তৈরি করা হয়নি, ইসলামিক কান্ট্রি হয়ে যায়নি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়েদের এখানে বলা হয়নি। কিভাবে আপনি জানেন না, যে জীবন সম্পর্কে আপনি জানেন না, জানেন না, আপনি বড় বড় কথা বলেন। শামসুল ভাই, হিলাল ভাই, আপনারা দুজনে একটু থামেন, আমি 1 মিনিট করে আর সময় দেবো। 58 মিনিট ব্রেক দিতে হবে ভাই, প্রশ্ন দিলে ব্রেক করতে হবে, সময় শেষ। আমরা আরেকটা প্রোগ্রামে আপনাদের কথা আমরা শুনবো। আমরা সর্বশেষ হিলাল ভাইয়ের কাছে আমরা যাচ্ছি। হিলাল ভাইয়ের কাছে আমার 1 মিনিট, হিলাল ভাইকে আমাদের কথা বলতে দিতে হবে। হিলাল ভাইকে আমি 1 মিনিট দিচ্ছি, আমি আপনাকেও 1 মিনিট দিব। হিলাল ভাইয়ের কাছে আমার সর্বশেষ প্রশ্ন যে হিলাল ভাই, আগামী নির্বাচনে ফেব্রুয়ারিতে ইতিমধ্যেই ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি না হয় এবং ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা চান কিনা, হতেই হবে কিনা, আপনি কি মনে করেন একটু যদি বলেন। বিষয়টা সম্পূর্ণ সরকারের, বাংলাদেশে একটা সরকার আছে, সেই সরকার ঘোষণা দিয়েছে, এখানে বিএনপি ঘোষণা দেয়নি। তবে অবশ্যই বাংলাদেশের জনগণের দাবি দ্রুত নির্বাচন দিতে হবে। সেহেতু দাবির মুখে বর্তমান সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের আয়োজন করতে চেয়েছে এবং ইতিমধ্যে আপনি দেখেছেন প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি কেন্দ্র, আমার এখানে দেখেছি, আমার নিয়ামতপুরে বিশেষ করে দেখেছি, নওগাঁ জেলায় দেখেছি, রাজশাহীতে দেখেছি, সারা বাংলাদেশ বিশেষ করে নিয়ামতপুরে প্রত্যেকটি কেন্দ্র পর্যন্ত পরিদর্শন হয়েছে। এখানে সিএসআই, এনএফআই সহ পুলিশ, বিজিবি যারা আছে, এই নির্বাচন কাজে যারা থাকবে তারা অলরেডি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং কেন্দ্রের সাজানো গোছানো কাজ শুরু হয়েছে। বিভিন্ন ভাবে নির্বাচনের যে সকল কাজ থাকে তা চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। মানুষের দাবি মানুষকে পূরণ করতে হবে। বাংলাদেশের মানুষ জনগণের সরকার চায়, বাংলাদেশের মানুষ বিএনপি সরকার চায়। ইনশাআল্লাহ এই সরকার হয়তো বাংলার জনগণের মানুষের কথা বুঝবে। যদি বাংলার জনগণের কথা বুঝে, তাহলে বাংলার জনগণের কথা না বুঝলে অনেককে দেশ ছেড়ে পালাতে হয়। তাই বিশেষ করে এই সরকারের বিশাল উদ্যোগ আছে, এই সরকারের সর্বোচ্চ কর্মক্ষমতা আছে যে 2-1টা সংগঠনের ভয়ভীতিতে এই সরকার থাকা সরকার নয়। এই সরকার নিশ্চয় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন কাজ সম্পন্ন করবে। যেহেতু ফেব্রুয়ারিতেই আমাদের পবিত্র রমজান। আমি পরিশেষে এই চ্যানেলে আমাদের সকল কথাবার্তা যারা শুনেছেন, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা তথা সারা দেশের মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে জোর দাবি জানাচ্ছি এবং এই
সমস্যার সমাহারে আমি বিশেষ করে আমার নেতা জনতা মুস্তাফিজুর রহমানকে মনোনীত করার জোরদার করছি। তবে যাকেই নির্বাচিত করুক না কেন, আমরা কিন্তু তার এখানে বিএনপির কোনো গ্রুপিং বলে কোনো জিনিস নেই। গ্রুপিং আছে, মনোনয়ন হয়ে গেলে এখানে কোনো গ্রুপিং নাই। এই দুই একটি সংগঠনের ভয় বিএনপি করে না, এবং বিএনপি গোপনে কারোর সাথে আঘাত করে না। নিশ্চয়ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা শামসুল আলম কাজী ভাইয়ের কাছে জানতে চাই যে আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন যদি না হয় তাহলে জামাতে ইসলামের অবস্থান কি হবে, যদি একটু সংক্ষেপে বলেন, 1 মিনিট। আমি এর উত্তর আগে দিয়েছি। আমাদের বাংলাদেশ জামাতে ইসলামের ঊর্ধ্বতন আমাদের যারা ব্যক্তিবর্গ আছেন তারা কি করবে জানি না, কিন্তু বর্তমানে চাওয়া সেটা হচ্ছে পিআর পদ্ধতি। সে পদ্ধতি অনুযায়ী সারা বাংলাদেশ আগামীকাল সারা বাংলাদেশ আপনাদের গণমিছিল হবে, এবং এই গণমিছিলে আমাদের দাবি থাকবে। সে দাবির মধ্যে আমাদের থাকবে পিআর পদ্ধতি। আবার দ্বিতীয়টা আপনি যেটা আমাদের হেলাল ভাই বলছেন যে ওই ফেব্রুয়ারিতে নির্বাচন, এই ফেব্রুয়ারিতে নির্বাচনে আমরা চাচ্ছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। এটি আমাদের 5 দফা দাবির মধ্যে আরেকটা দাবি। তাই আগামী ফেব্রুয়ারির মধ্যে আমরাও নির্বাচন চাই। আমরা ডাকসুর মধ্যে আমরা জানিয়ে গেছি যে আমরা কিভাবে কত সুন্দরভাবে আমরা ভোটার জনগণ আমাদের দিকে আসছে, কিন্তু তারা আমাদের বিএনপির ভাইরা এই ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান করে, যেখানে বাতিল করে সেখানে তারা জানিয়ে দিয়েছেন যে যারা সামনে নির্বাচনে তারা যে কতটা পিছপা হতে পারেন তারা আমাদেরকে আগে জানান দিয়ে দিয়েছেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো যে সামনের নির্বাচনগুলো হবে সেসব নির্বাচনে আপনারা সর্বাত্মক ভাবে অংশগ্রহণ করবেন, এই সর্বাত্মক অংশগ্রহণ করবেন। নির্বাচন বানচাল করার জন্য যা ইচ্ছা আপনারা তাই করবেন না। তাই সামনের নির্বাচন সুষ্ঠু হোক। এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের আজকের চাওয়া যে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে, একটি সুন্দর একটি দেশ উপহার দিবে, যে দেশের পতাকায় কলেমা খচিত থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি হচ্ছে বাংলাদেশের মানুষের 92% মানুষের আশা। আপনি একটা প্রশ্ন করে গিয়েছিলেন হিন্দুরা কি করবে, হিন্দুদের ধর্মে হিন্দুরা পালন করবে, আমরা তাদের ধর্মে এখন তাদেরকে ধর্মে সহায়তা করব, তখনও তাদের ধর্মে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ, ধর্মে আমরা বাধা হবো না। তাই আপনাদের আমি অনুরোধ করব যে আগামী নির্বাচন যেন আপনারা বানচালের জন্য ফেব্রুয়ারি যেন পিছিয়ে না যান, আর আগামী নির্বাচনে পিআর কে মেনে নিয়ে আপনারা যেন সঠিক এক পদ্ধতিতে যে বাংলাদেশ একটা রোল মডেল হোক, বাংলাদেশের ঐতিহাসিক একটা বিপ্লব সাধিত হোক, এটি আমরা চাচ্ছি। জামাত ইসলামের পক্ষ থেকে আমি সারা দেশবাসীকে জানাতে চাই আপনারা আগামী দিনে আসুন, আমাদের হাতে রাখুন। আমরা একটা বিজয় সকলে মিলে কোরআনের একটি দেশ কায়েম করি, যে দেশে থাকবে না কোনো সন্ত্রাস, থাকবে না কোনো জঞ্জাল, থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না কোনো চাঁদাবাজ। যার ধর্ম সে পালন করবে, কারো ধর্মে কেউ হাত দেবে না। ধর্মের স্বাধীনতা হবে আমাদের আসল স্বাধীনতা। আমরা 92% মুসলমানের দেশে আমাদের ধর্মের স্বাধীনতা যখন বিচ্ছিন্ন, তখন সে দেশে আর ধর্মের মানুষ সুন্দরভাবে তাদের যে ধর্ম পালন করবে এটি কখনো হতে পারে না। তাই বাংলাদেশ জামাতে ইসলাম চাই যে বাংলাদেশে যে একমাত্র বাংলাদেশ জামাতে ইসলামই চাই যে বাংলাদেশে ধর্ম ভিত্তিক রাজনীতি হোক, এবং ধর্মীয় মানুষেরা কি করুক, রাজনীতিতে আসুক। দেশ থেকে যত রকমের খারাপ সব আবর্জনা যাক, আর বাংলাদেশ নতুন অধ্যায় সূচিত হোক, যে অধ্যায়ের নাম হবে কোরআনের আইন দ্বারা প্রতিষ্ঠিত হবে, যে দেশের আইন হবে কোরআনের আইন, যে দেশের কোরআনের আইন, যে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামকে বিজয় ঘোষণা করে বাংলাদেশের পক্ষে দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকের এই সুন্দর একটি আলোচনায় আপনাদের অংশগ্রহণ করার জন্য। এডিবি বাংলার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এডিবি বাংলার দর্শকদের যারা আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের এই প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন,
আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে নতুন অতিথিকে নিয়ে আবার নতুন কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন।